গাজায় গণহত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে ছাত্রদলের বিক্ষোভ। ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণার দাবি, ইহুদি পণ্য বয়কটের ডাক। আজকের এই কর্মসূচি থেকে রাফা এবং গাজাতে যে গণহত্যা চলছে সেটি বন্ধ এবং ফিলিস্তিনের প্রতি আমাদের যে সমর্থন সেটি আমরা পুনর্ব্যক্ত করছি। বিভিন্ন স্থানে বাটা কেএফসির শোরুমে হামলা ভাঙচুরের ঘটনায় 2 মামলা। খুলনায় 31 জন সহ 4 জেলায় গ্রেপ্তার 49। নারায়ণগঞ্জের আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন বিদেশি 36 বিনিয়োগকারী। কারখানা স্থাপনে সুইডিশ কোম্পানি নিলর্নের চুক্তি সই। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপ ইতিবাচক হিসেবে দেখছে সরকার, জানালেন অর্থ উপদেষ্টা। 100 মার্কিন পণ্যের শুল্কমুক্ত সুবিধা দিলে লাভবান হবে বাংলাদেশ, প্রত্যাশা বাণিজ্য উপদেষ্টার। ফরিদপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত 5, আহত 25। ভোলা ও ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আরও 3 জনের। আন্তর্জাতিক কল বাণিজ্যের 631 কোটি টাকা গেছে। বেক্সিমকো কম্পিউটার্সের ব্যাংক হিসেবে লোপাট করেছে সালমান সিন্ডিকেট। দুদকের স্বর্ণপন্ন বিটিআরসি। হোয়াইট হাউসে ট্রাম্প নেতানিয়াহু বৈঠক। গাজা পুনর্গঠনের আড়ালে আবারও ফিলিস্তিনিদের উচ্ছেদের পরিকল্পনা, মুক্তাঞ্চল গঠনের ইচ্ছা। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। ফিলিস্তিনিদের ওপর গণহত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করছে ছাত্রদল। সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানেও একই কর্মসূচি পালন করেছেন সংগঠনের নেতাকর্মীরা। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতাকর্মীরা। এ সময় ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণার দাবি জানান তারা। স্লোগানে ফেস্টুনে ইসরায়েলি পণ্য বয়কটের ডাকও দেয় ছাত্রদল। সোমবারের নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচিতেও সংহতি জানিয়েছিল বিএনপির এই ছাত্র সংগঠন। দর্শক, রাজু ভাস্কর্যের সামনে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। মুসলিম বিশ্বের যারা মোড়ল তাদের প্রতি আহ্বান জানাই, আপনারা সারা পৃথিবীতে নির্যাতিত মুসলিমদের পক্ষে আপনাদের কণ্ঠ উচ্চকিত করবেন। আপনারা ব্যবস্থা নেবেন যাতে বিভিন্ন রকমের ষড়যন্ত্রের ফলে বিশ্বের পরাশক্তিরা যে ইসরায়েলের পক্ষে ভূমিকা রাখছে সেটা বন্ধ হয়। তাদেরকে অস্ত্র সরবরাহ যারা করছে তাদেরকে আপনারা বাধ্য করুন ইসরায়েলিদের হাতে যেন মারণাস্ত্র তুলে না দেয়। বিশ্বের সবচেয়ে নির্যাতিত এই এলাকায় যাতে আর কোনো গণহত্যা না হয়। আমরা অবিলম্বে ফিলিস্তিনে, গাজায়, রাফায় গণহত্যা বন্ধ চাই। সারা পৃথিবীর মানুষ জেগে উঠেছে। গতকালকে সারা পৃথিবীতে মানুষ প্রতিবাদ জানিয়েছে। নো ওয়ার নো স্কুল নামে যে প্রোগ্রাম করেছে সারা পৃথিবীতে, বাংলাদেশেও সেটা পালিত হয়েছে। আমরা সবাই অংশগ্রহণ করেছি। আজকে বাংলাদেশের ছাত্র সমাজের সবচাইতে প্রগতিশীল এবং ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কর্তৃক সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবাদ কর্মসূচি ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে, বর্বর আগ্রাসনের বিরুদ্ধে আহ্বান করা হয়েছে। তার সফলতা কামনা করি এবং যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন বাংলাদেশের বিগত ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। কিভাবে তারা বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত সকল রাষ্ট্রে গমনের যে নির্দেশনা ছিল সেখান থেকে ইসরায়েল শব্দটি রিমুভ করে দিয়েছিল, প্রত্যাহার করে নিয়েছিলেন। তার মানে দাঁড়ায় তারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল, অথচ তারা বাংলাদেশের মুসলমানদের পক্ষে, সারা পৃথিবীর মুসলমানদের পক্ষে মায়া কান্নাও কান্ত। বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলীয় রাজনৈতিক কর্মী এবং যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে
সকল গণতান্ত্রিক শক্তি, সামাজিক শক্তি সহ দেশের আপামর জনসাধারণের বিরুদ্ধে আড়ি পাতা যন্ত্রের মাধ্যমে যে নির্যাতনের তারা সূচনা করেছিলেন, সেই আড়ি পাতা যন্ত্র পেগাসাস স্পাইওয়্যার সে ইসরায়েল থেকে তারা খরিদ করেছিল এই হাসিনা সরকার। আজকে যেখানে হাসিনা আশ্রয় নিন না কেন, বাংলাদেশের মানুষ সারা জীবন এই আওয়ামী ফেসিবাদী ইসলাম বিদ্বেষী আওয়ামী লীগের বিরুদ্ধে এই ধিক্কার জানিয়েই যাবে যে তারা মুসলিম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী, সারা পৃথিবীতে ইসরায়েল পন্থীদের সমর্থক ছিল। বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি ছিলাম তার বক্তব্যে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সারা দেশে আজ বিক্ষোভ কর্মসূচি পালন করছে ছাত্রদল। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে ছাত্রদলের নেতাকর্মীরা। পরে বিক্ষোভ মিছিল বের করে তারা। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় বিক্ষোভকারীরা। ভোলায় বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে সরকারি কলেজের ছাত্রদলের নেতাকর্মীরা। ইসরায়েলি গণহত্যার তীব্র প্রতিবাদ জানায় আন্দোলনকারীরা। রংপুরেও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে জেলা ও মহানগর ছাত্রদল। দুপুর 12টার পর থেকে জেলা প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকে নেতাকর্মীরা। প্রায় লক্ষাধিক উপরে আমাদের মুসলিম ভাইদেরকে নৃশংসভাবে হত্যা করেছে, যেখানে শিশু থেকে শুরু করে এখন পর্যন্ত 50,000-এরও অধিক পরিবার তার এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। এখন এমন একটা পর্যায়ে এসে পড়েছে, আমরা জানি খুব কিছুদিন পরে দেখব গাজা বিশ্ব মানচিত্র থেকে নিশ্চিহ্ন হওয়ার পায় তারা অবস্থান চলে এসেছে। আজকের আমাদের অবস্থান থেকে, আমাদের ভোলা সরকারি কলেজের সামনে থেকে ভোলা সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে আমি তীব্র নিন্দা জানাই। আমরা ইসরায়েলি যত পণ্য আছে সকল পণ্যের উপরে বয়কট দাবি করছি। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ কর্মসূচির আড়ালে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সারা দেশে চালানো অভিযানে 49 জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। এর মধ্যে খুলনায় 31 জনকে আটক করা হয়েছে। সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে খুলনা মেট্রোপলিটন পুলিশ জানায়, সোমবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় তাদের। সিসি ক্যামেরার ফুটেজ দেখে বাকিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ। এদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া সিলেটে বাটা থেকে লুট করা জুতা বিক্রির জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয়ায় আরও একজনকে আটক করা হয়েছে। এ নিয়ে সিলেটে 14 জনকে ভাঙচুরের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া গাজীপুরেও 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টেই এই অপচেষ্টা। অপরাধীদের আইনের আওতায় আনতে সবার সহযোগিতা চেয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বাংলাদেশ সেনাবাহিনীর টিম এবং গাছা থানা টিম যৌথ অভিযান পরিচালনা করে এই ঘটনার সাথে সম্পৃক্ত 4 জনকে গ্রেফতার করেছে। দর্শক, এই বিষয়ে আরো খবরাখবর জানবো। খুলনায় যেতে চাই, আমার সহকর্মী প্রবীর বিশ্বাস সেখানে রয়েছেন। প্রবীর, যারা আটককৃত হয়েছেন, আটক করা হয়েছে যাদের খুলনায়, তাদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হয়েছে কিনা এবং আদালতে কখন তোলা হতে পারে তাদেরকে? আদালতে কখন তোলা হতে পারে সেটি এখনো স্পষ্ট নয়। অপরদিকে মামলার যে বিষয়টি বলেছেন সেটি এখনো পর্যন্ত আমাদেরকে জানানো হয়েছে এই বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। অর্থাৎ যে দুটো শোরুমে ভাঙচুর হয়েছিল, একটি বাটা এবং আরেকটি কেএফসি, সংশ্লিষ্ট শোরুমের কর্মকর্তারা অথবা সেটার সঙ্গে যারা জড়িত রয়েছে তারা মামলাটি দায়ের করবেন। শুধুমাত্র খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমাদেরকে এটুকুনি জানানো হয়েছে। অপরদিকে যে 31 জনকে আটক করা হয়েছে তাদেরকে কিভাবে আটক করা হলো, কোথা থেকে আটক করা হলো বা কি তথ্যের ভিত্তিতে, প্রমাণের ভিত্তিতে আটক করা হলো সেটি কিন্তু এখনও পর্যন্ত খুলনা মেট্রোপলিটন পুলিশ আমাদেরকে স্পষ্ট করেনি। আমরা এই সংশ্লিষ্ট থানা যেখানে আমরা দাঁড়িয়ে আছি, খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা মডেল থানা, এবং যে দুটি ঘটনা ঘটেছিল সেই দুটি ঘটনাই এই থানার অন্তর্গত। সেই থানার অফিসার ইনচার্জ যিনি রয়েছেন মোহাম্মদ শফিকুল ইসলাম, তিনি সহ যিনি মিডিয়ার দায়িত্বে রয়েছেন এবং অন্য যারা দায়িত্বশীল কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি। কেউই আমাদের সঙ্গে আসলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এবং আমরা এখন যাদেরকে দেখাচ্ছি তারা হচ্ছে স্বজনরা, যাদের ধরে এনেছে তাদের স্বজনরা, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা বলেছে যে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে এনেছে, কারো ঘরের মধ্য থেকে, কেউ ঘরের বাইরে ছিল, কেউ রিক্সা বা ইজি বাইক চালিয়ে বাড়ি ফিরছিল, রাস্তা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বা আটক করা হয়েছে। তবে তাদের যে সুনির্দিষ্ট কোনো কারণ পরিবারের
স্বজনদের কাছে বলতে পারেনি পুলিশ, অর্থাৎ কী জন্য তাকে ধরে নিয়ে যাচ্ছে, কি অপরাধ তার ছিল, সেটি এখনও পর্যন্ত যে সমস্ত মানুষগুলোকে আমরা দেখিয়েছি, এখানে অনেক মানুষ আসছে চলে যাচ্ছে, স্বজনরা যেহেতু 31 জন মানুষকে হঠাৎ করেই কাল রাত থেকে সকাল পর্যন্ত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে, সে কারণে তাদের স্বজনরাও সকাল থেকে ভিড় করছে। এবং এমনটি আমরা দেখেছি, স্বজনরা যেটি অভিযোগ করেছে যে তাদের সন্তান বা পরিবারের ভাইটিকে কখন কোথা থেকে নিয়ে গিয়েছে সেটি আসলে অনেক পরে তারা জানতে পেরেছি। অর্থাৎ তাদেরকেও পরিবারের কাছে এটি স্পষ্ট করা হয়নি যে আপনার পরিবারের একটি সদস্যকে নিয়ে যাওয়া হচ্ছে, কী কারণে নিয়ে যাওয়া হচ্ছে। তবে পুলিশ যেটি বলেছে সেটি হচ্ছে যে ভিডিও ফুটেজ সহ যে সমস্ত তথ্য প্রমাণ রয়েছে সেই তথ্য প্রমাণের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে এবং এর সঙ্গে আরও যারা জড়িত সেগুলো খুঁজে বের করা হচ্ছে। ভিডিও ফুটেজ এবং বিভিন্ন যে গণমাধ্যমে সম্প্রচারিত যে খবরগুলো রয়েছে সেখানে সেই ভিডিও ফুটেজগুলো দেখে তাদের শনাক্ত করার চেষ্টা করেছে এবং আইন শৃঙ্খলা রক্ষার জন্য, শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য তাদের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও আমাদেরকে জানিয়েছে। ইশরাত, প্রবীণ, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের হারাইহাজারের বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করছেন 36 জন বিনিয়োগকারী। এদের মধ্যে চীনের 10 জন, জাপানের 3 জন, সৌদি আরবের 3 জন, আরব আমিরাতের 3 জন, যুক্তরাষ্ট্রের 8 জন, ভারতের 1 জন এবং প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী 8 জন। এ সময় ইকোনমিক জোনের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। শুরুতে ইপিজেডে সুইডিশ কোম্পানি নিলর্ন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল কাইয়ুম এবং বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনের ব্যবস্থাপনা পরিচালক তারক আওয়াসির মধ্যে সমঝোতা স্মারক সই হয়। এর আওতায় 10,000 স্কয়ার ফিটের একটি প্লট নেবে নিলর্ন। আয়োজকরা জানান এর মাধ্যমে সুইডিশ এই কোম্পানির বিনিয়োগের সূচনা হয়েছে। দিনভর বিশেষ অর্থনৈতিক অঞ্চলটি ঘুরে দেখবেন বিনিয়োগকারীরা। যুক্তরাষ্ট্রকে নতুন করে 100 পণ্যের শুল্কমুক্ত সুবিধা দিলে লাভবান হবে বাংলাদেশ, এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সকালে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এমনটি জানান তিনি। বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে কাজ চলছে, তবে এই সংক্রান্ত চিঠির বিষয়ে এখনো কোনো উত্তর মেলেনি। এ সময় অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের ঘটনাকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ। এতে উভয় পক্ষ লাভবান হবে বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। আগের তুলনায় মূল্য কিন্তু কম, এটা কারণ হচ্ছে কি আমরা আরেকটু কম্পিটিটিভ করছি। আগে গুটি কয়েক সাপ্লায়ার দিত, এটা ওপেন করাতে কম্পিটিশনটা বেড়েছে এবং আমরা প্রাইসটা রিজনেবল পাচ্ছি, এটা কিন্তু আমাদের অনেক সাশ্রয় হচ্ছে। তারা যে রিটারেটরি যে ট্যারিফ ঘোষণা করেছে ওনারা আবার আরো 50% দিতে পারে। সেই ধরনের পরিবর্তনশীল অবস্থায় মানে যে কোনো সিদ্ধান্ত নেওয়া একটু জটিল। আমরা অ্যাজ ইট ডেভেলপস আমরা উই উইল ফিক্স আওয়ার স্ট্র্যাটেজি। ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ করছে ছাত্রদল, সে বিষয়ে খবর জানবো। সেই খবর রাখছেন সহকর্মী সরকার মাঝারুল মান্নান। মাঝার, আপনি তো সেই বিক্ষোভ দলের সাথেই রয়েছেন। বিক্ষোভ কর্মসূচি এখন কোন পর্যায়ে এবং কোথায় রয়েছেন আপনি, সেখানকার খবর জানাবেন। রংপুরে যে রংপুর জেলা ও মহানগর যে জাতীয়তাবাদী ছাত্রদল আছে সেই ছাত্রদলের উদ্যোগে এই ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এবং ইসরায়েলের বর্বরোচিত যে গণহত্যা সেই গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল হচ্ছে। বিক্ষোভ মিছিলটি রংপুর প্রেস ক্লাব থেকে শুরু হয়েছে এবং প্রেস ক্লাব থেকে শুরু হওয়ার পর মিছিলটি এখন যে রংপুর মহানগরীর যে সুপার মার্কেট মোড় আছে সেই সুপার মার্কেট মোড় এলাকায় এই মুহূর্তে এসেছে এবং এখান থেকে যেটি বলা হচ্ছে যে এই যে তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন, এবং তারা যেটা বলবার চেষ্টা করছে যে অবিলম্বে অর্থাৎ এখনই তারা ইসরায়েলের যে গণহত্যা আছে সেই গণহত্যা কার্যক্রমটি বন্ধের দাবি জানিয়েছেন এবং এর মাধ্যমে তারা এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে তারা যেটা বলছেন যে সারা বিশ্বের যারা মুসলমান আছে সব মুসলমানকে গাজার পক্ষে অবস্থান নেয় এবং ইসরায়েলের বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য তারা আহ্বান জানাচ্ছেন এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। আমি যদি আপনাদেরকে একটু আমি একটু বিক্ষোভে অংশ নিতে চাই, কেন এই আয়োজনটা আপনারা আজকে বিশ্বব্যাপী মুসলমানদেরকে যে ধ্বংস করার চক্রান্ত চলছে তারে আজকে ফিলিস্তিনি মুসলমানদের উপরে আজকে আজ আগ্রাসন এর প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর উদ্যোগে রংপুর জেলা এবং মহানগরের উদ্যোগে আজকে এই রংপুর মহানগরে
তারই প্রতিবাদে বিক্ষোভ হচ্ছে। মিছিলটি এখন এখান থেকে শুরু হয়ে টাউন হল পর্যন্ত যাবে এবং টাউন হলে গিয়ে তারা গণজমায়েত করবেন এবং গণজমায়েতে তারপর তারা সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করবেন। এবং এই মিছিলে এরই মধ্যে অংশ নিয়েছেন রংপুর জেলা এবং মহানগর যে জাতীয়তাবাদী ছাত্রদল আছে, ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী এবং তার সাথে যোগ হয়েছেন যুবদল সহ অন্যান্য যে অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এবং তারা বলছেন যে অবিলম্বে ইসরায়েলে গণহত্যা বন্ধ করতে হবে, এই দাবি তারা তুলছেন। মাঝার, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখছিলাম রংপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিলের সাথেই রয়েছিলেন আমাদের সহকর্মী মাঝারুল মান্নান। দেশের ৩ জেলায় সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে প্রাণ গেছে ৫ জনের। দুপুরে ফরিদপুর বরিশাল মহাসড়কের বাকুন্ডা এলাকার শরীফ জুট মিলের সামনে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, গোপালগঞ্জের মকসেদপুর থেকে একটি যাত্রীবাহী বাস ফরিদপুরের দিকে যাচ্ছিল। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হয় ৪ জন, আহত হয় অন্তত ৩০ জন। আহতদের হাসপাতালে নেয়ার পথে আরও ১ জনের মৃত্যু হয়। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া ও ভোলায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। প্রবাসীদের ভোটিং এর আওতায় আনতে কার্যকরী উপায় খুঁজছে নির্বাচন কমিশন। এ ব্যাপারে যথাযথ পদ্ধতি বাছাইয়ে বিভিন্ন দেশে চলমান ব্যবস্থা বিবেচনায় রাখা হয়েছে। সকালে নির্বাচন কমিশন প্রশিক্ষণ ভবনে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী বক্তব্যে এসব কথা জানান প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। এই কর্মশালার মাধ্যমে প্রবাসী ভোটারদের ভোটদান পদ্ধতির ভালো সমাধান মিলবে বলেও আশা প্রকাশ করেন সিইসি। বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশ নিচ্ছেন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায়। We are also committed to the nation that we will definitely start somewhere in the next upcoming election. But I believe that probably we cannot go for wholesale implementation of this scheme. Whatever option we follow, it will not be probably advisable to go in the full-scale implementation of the whole process. বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যার চেষ্টা মামলায় ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজই আদালতে তোলা হবে তাকে। এ বিষয়ে আরো খবর জানবো। সিএমএম আদালতে রয়েছেন আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, তুরিন আফরোজকে কখন নাগাদ আদালতে তোলা হতে পারে? এর আগেও সেই প্রশ্ন রেখেছিলাম আপনার কাছে, সে খবর জানাবেন এবং এ বিষয়ে নতুন কোনো তথ্য রয়েছে কিনা। ইসরাত, এরই মধ্যে আদালতের যে গারদখানায়, সেই গারদখানায় রাখা হয়েছে বিতর্কিত আইনজীবী ব্যারিস্টার তুরিন আফরোজকে। আপনি জানেন যে গতকাল রাতে তাকে উত্তরা থানা পুলিশ গ্রেপ্তার করেছে। সেই থানা পুলিশই 10 দিনের রিমান্ড চাইবে এবং সেই রিমান্ড শুনানি হবে কিছুক্ষণ পরেই এই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে। এরই মধ্যে রিমান্ডের আবেদন জমা হয়েছে এবং আমরা কথা বলেছিলাম আইনজীবীদের সাথে। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন যে তার বিরুদ্ধে অনেক অভিযোগ, বিশেষ করে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের বিপক্ষে ছিলেন এবং সেই সাথে নানান অপকর্ম করেছেন। একই সাথে তিনি তাকে যখন গ্রেপ্তার করা হয়েছে গতকাল রাতে, তার বাসা থেকে কিন্তু সরকার বিরোধী ষড়যন্ত্রের অংশ হিসাবে বেশ কিছু তথ্যউপাত্য কিন্তু গোয়েন্দা পুলিশ জব্দ করেছে। তার মানে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ। একে তো তিনি ছাত্র আন্দোলনের সময় নানান ধরনের নেতিবাচক বক্তব্য ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন এবং সেই সাথে আন্দোলনের পরপর যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, সেই সরকার উৎখাতেরও ষড়যন্ত্র করেছেন এই তুরিন আফরোজ। তো তার বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে আজকে যেই মামলার শুনানি হবে, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা চেষ্টা মামলার তিনি এজাহার নামীয় আসামি, সেই মামলায় রিমান্ড শুনানি হবে আর কিছুক্ষণ পর। ইসরাত, ধন্যবাদ আপনাকে, সেখানকার খবর জানাচ্ছিলেন আপনি। জুলাই আগস্টের গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার নিতে চায় না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। মানবতা বিরোধী অপরাধের বিচার করার সক্ষমতা দেশের আদালতের আছে। দুপুরে বেশ কয়েকটি আবেদনের শুনানি শেষে এসব কথা জানায় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিকে চট্টগ্রামে জুলাই আগস্ট গণহত্যায় সাবেক সংসদ সদস্য ফজলে করিমকে 16 এপ্রিল সেফ হোমে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল।
অস্ত্রধারী ফিরোজকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ফজলে করিমের জামিন শুনানি 20 এপ্রিল নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। মঙ্গলবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এর আগে গত 25শে মার্চ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম হত্যার ঘটনায় করা মামলায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রামের সাবেক সিটি মেয়র আজম নাসির, রেজাউল সহ 15 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন বিশেষ ট্রাইব্যুনাল। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে আইজিডব্লিউ অপারেটরদের ব্যবসা কুক্ষিগত করার পর নিজ কোম্পানির নামে লুটে নিয়েছে 625 কোটি টাকা। কল বন্টনে অনিয়ম, প্রকৃত দর গোপন করে সরকারের বিপুল রাজস্ব ফাঁকির নেপথ্যে ছিল শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান। এসব বিষয়ে ব্যবস্থা নিতে দুদকের শরণাপন্ন হতে যাচ্ছে বিটিআরসি। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে আন্তর্জাতিক কল পরিচালনায় নিয়োজিত আইজিডব্লিউ অপারেটরদের ব্যবসা কুক্ষিগত করেন সালমান এফ রহমান। গড়ে তোলেন আইজিডব্লিউ ফোরামের নামে দুর্ভেদ্য এক সিন্ডিকেট। এই আইওএফ চক্র হাতিয়ে নিয়েছে 625 কোটি টাকা। এই খাতে শৃঙ্খলা আনার জন্য একসময় আইওএফ গঠন করা হলেও তাদের কার্যক্রমে অস্বচ্ছতা পাওয়া গেছে। তার মানে গেটওয়ে পুরো টাকাটা কালেক্ট করে বাকিদেরকে ডিস্ট্রিবিউট করে দেয়। এই জায়গায় একটা বিশৃঙ্খলা ছিল একসময়। এই শৃঙ্খলা মানে ফিরিয়ে আনার জন্যই অ্যারেঞ্জমেন্টগুলো করা হয়েছিল, বাট অ্যারেঞ্জমেন্টগুলোর কাছে মাঝখানে কিছু ফাঁকটাক রয়ে গেছিল। সালমানের করা অনুশাসনে 5 বছরে সব আইজিডব্লিউ অপারেটরকে প্রতি মাসে বিপুল পরিমাণ অর্থ পাঠাতে হতো তার মালিকানাধীন বেক্সিমকো কম্পিউটার লিমিটেডে। অথচ এই প্রতিষ্ঠানেরই নেই কোনো আইজিডব্লিউ পরিচালনার লাইসেন্স। মার্কেট ডেভেলপমেন্টের নামে টাকা আদায় করা হলেও তা কোথায় ব্যবহার করা হয়েছে তা জানেন না আইজিডব্লিউ অপারেটররা। এখন যে প্রতিষ্ঠানের মাধ্যমে গিয়েছে এখন সেই প্রতিষ্ঠানের প্রতিনিধি সেটা বলতে পারবে। ধরেন আমরা তো আর এই বিষয়ের সাথে সংশ্লিষ্ট ছিলাম না। এখানে বলা হতো যে কিছু ফান্ড, এখানে কথা ছিল যে এটা ইললিগাল ভিওআইপি কে রোধ করার জন্য কিছু এক্সপেন্সেস এখানে ছিল, আলাদাভাবে নেওয়া হতো এটি প্রতিষ্ঠানের মাধ্যমে। তো সেই এক্সপেন্সেসগুলো আর আমরা এর মধ্যে রাখছি না। রাজনৈতিক প্রভাব খাটিয়ে গত 16 বছরে আইজিডব্লিউ লাইসেন্স হাতিয়ে নেন একাধিক আওয়ামী লীগের প্রভাবশালী নেতা। সরকারের রাজস্ব এবং মোবাইল অপারেটরদের বিপুল পরিমাণ ন্যায্য হিস্সা অনাদায়ী রেখেই শত শত কোটি টাকা হাতিয়ে নিয়ে ব্যবসা বন্ধ করে দেন তারা। ঠিক এ সময় দৃশ্যপটে নতুন করে ছক কষেন শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান। মোবাইল অপারেটরদের বকেয়া পরিশোধ, অবৈধ ভিআইপি বন্ধে উদ্যোগ, এমন সব দায় নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সরকারের কাছ থেকে আইওএফ গঠনের অনুমোদন করিয়ে নেন তিনি। এরপর আন্তর্জাতিক কল থেকে প্রাপ্ত অর্থের 4% অর্থ হাতিয়ে নিয়ে গড়ে তোলা হয় মার্কেট ডেভেলপমেন্ট ফান্ড। মোবাইল অপারেটররা বলছেন এই ফান্ড থেকে তাদের প্রাপ্য বকেয়ার 320 কোটি টাকার মধ্যে কোনো অর্থই পরিশোধ করা হয়নি। আমাদের কাছে যেহেতু প্রমিসটা ছিল যে আমাদেরকে এই টাকার একটা কন্ট্রিবিউশন আমাদেরকে দেওয়া হবে যাতে আমরা লস না করি, এবং সেই কারণেই বলা হয়েছিল যে আইএফটা তৈরি হয়েছে। বাট আমরা দেখেছি উদ্দেশ্যের সাথে কিন্তু আসলে আলটিমেটলি এটার কোনো মিল নেই, এবং সম্পূর্ণ একটা অস্বচ্ছ একটা প্ল্যাটফর্ম নাম দিয়ে এটাকে কন্টিনিউ করা হয়েছে, এবং যেটা এখনও কন্টিনিউ আছে। সো এটা আমাদের কাছে খুব আশ্চর্যের বিষয় যে এটা কিভাবে এখনও কন্টিনিউ করে। বর্তমানে এই তহবিলে পড়ে আছে মাত্র 5 কোটি 32 লাখ টাকা। বিপুল পরিমাণ টাকা একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যয় করার বিষয়ে স্বচ্ছতার অভাব আছে বলে জানিয়েছে বিটিআরসির কমিশন সভা। তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনের কাছে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে ত্রাণ ও মানবিক সহায়তা পাঠালো বাংলাদেশ। সকালে 120 টন জরুরি ত্রাণ ও চিকিৎসা সামগ্রী নিয়ে রেঙ্গুনের উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর ত্যাগ করে নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযান। এই সহায়তা মিয়ানমারের জনগণের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি দুদেশের সম্পর্ক সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন নৌবাহিনী প্রধান। কয়েকদিন আগে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে ত্রাণ, জরুরি চিকিৎসা সামগ্রী ও মানবিক সহায়তা নিয়ে সকালে চট্টগ্রাম নৌজেটি ত্যাগ করে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সমুদ্র অভিযান। 120 টন সামগ্রী নিয়ে 176 জনের একটি দল ইয়াঙ্গুন বন্দরের উদ্দেশ্যে রওনা দেয়। সামগ্রীর মধ্যে রয়েছে 77 টন শুকনো খাবার, 29 টন বিশুদ্ধ পানি, 1 টন ওষুধ, 9 টন বস্ত্র ও তাঁবুসহ অন্যান্য জীবন রক্ষাকারী সরঞ্জাম।
প্রতিবেশী রাষ্ট্রসমূহের কাছে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি প্রকাশ করবে। পাশাপাশি এই ধরনের সহযোগিতাপূর্ণ মনোভাব আন্তর্জাতিক মহলে বাংলাদেশের সুনাম ও মর্যাদা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে বলে আমি আশা করি। ভয়াবহ দুর্যোগে বিপর্যস্ত মিয়ানমারে চরম সংকটের এই সময়ে প্রধান উপদেষ্টার নির্দেশে এই মানবিক সহায়তা পৌঁছে দিচ্ছে নৌবাহিনী। এতে উভয় দেশের মধ্যকার পারস্পরিক সৌহার্দ্য ও কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসনেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা সংশ্লিষ্টদের। দ্বিপাক্ষিক যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের উন্নয়ন ঘটবে। এই সম্পর্কের উন্নয়ন ঘটলে তখন আমাদের যে পারস্পরিক যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, যেমন আমাদের মিয়ানমারের সাথে আমাদের রোহিঙ্গা প্রত্যাবাসন সহ যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলোরও সহ অন্যান্য সমস্যাগুলো আমার মনে হয় নিরসনে একটা সহায়ক ভূমিকা পালন করবে। আগামী 11 এপ্রিল জাহাজটি মিয়ানমার পৌঁছানোর কথা। ত্রাণ হস্তান্তর শেষে 48 ঘন্টা পর সেখান থেকে রওনা দেবে বাংলাদেশের উদ্দেশ্যে। এর আগে 2023 সালেও ঘূর্ণিঝড় মুখার আঘাতে বিপর্যস্ত মিয়ানমারে নৌবাহিনীর সমুদ্রজয় জাহাজযোগে ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছিল। ভূমিকম্পে বিপর্যস্ত মিয়ানমারের পাশে দাঁড়াতে ত্রাণ সহায়তা নিয়ে ছুটে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ। এতে দুদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে, আরও সুগম হবে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার যে পথ রয়েছে সেটি। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। তিলে তিলে নিঃশেষ হচ্ছে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস থেকে গোটা দক্ষিণ পশ্চিমাঞ্চলকে আগলে রাখা বিশ্ব ঐতিহ্য সুন্দরবন। গত 23 বছরে 30টি অগ্নিকাণ্ড দেখেছে সুন্দরবনের পূর্ব বন বিভাগ। প্রতিবারই আগুন লাগলে তদন্ত কমিটি গঠিত হয়, তবে সেগুলো খুব একটা আলোর মুখ দেখে না। সুন্দরবন শুধু ছবি দেখে যার সৌন্দর্যের প্রকাশ বলা যায় অসম্ভব। প্রায় 10,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে সবুজ গালিচা। শুধু সৌন্দর্যই নয়, প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশের দক্ষিণ উপকূলকে রক্ষা করছে বিশ্বের সবচেয়ে বড় এই শ্বাসমূলীয় বন। অথচ বনের উপর অত্যাচার চলে বছর জুড়ে। প্রাকৃতিক নয়, মানুষের তৈরি দুর্যোগই সুন্দরবনকে ফেলেছে ভয়াবহ হুমকির মুখে। 2002 সালে প্রথম সুন্দরবনে মানবসৃষ্ট দাবানলের প্রমাণ মেলে। এরপরই গেল 2 যুগের বেশি সময়ে পুড়েছে ম্যানগ্রোভের শতাধিক একর বনভূমি। এখন এইটা তো একটা ষড়যন্ত্র জিনিস, এখন কেউ হতে পারে এরকমের আগুন, তাছাড়া আগুন আসলো কোথা থেকে? প্রতি বছরই এই মার্চ এপ্রিল ঠিক বর্ষার আগে এই গরমের সময় এই আগুনগুলো লাগানো হয়। কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বিধায় কিন্তু এই বারবার আগুন লাগছে বলে মনে করি। গত 23 বছরে 30টি অগ্নিকাণ্ড দেখেছে সুন্দরবনের পূর্ব বন বিভাগ। প্রতিবারই আগুন লাগলে তদন্ত কমিটি হয়, আসে সুপারিশও, তবে সেগুলো খুব একটা আলোর মুখ দেখে না। ফলে ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বছরের পর বছর। স্থানীয়রা বলছেন, অসাধু মাছ ব্যবসায়ী মৌয়ালদের অসাবধানতা সহ আরও কিছু কারণে বারবার ঘটে অগ্নিকাণ্ড। 3 অফিসে হয়তো কিছু টাকা দেয় বা যারা চুরি করে ধরে, যে বিলে যারা আগুন লাগাইছে এরা চুরি করে মাছ ধরে। রাজনৈতিক নেতা তারপর বন বিভাগকে মনে করেন টাকা পয়সা দিয়ে তারপর হওয়া লাগে। যাদের টাকা আছে তারা ধরতে পারে, যাদের টাকা নাই তারা ধরতে পারে না। এই যখন অবস্থা, তখন বন বিভাগের ভূমিকা কি? অনেকগুলো বিষয়কে সামনে নিয়ে আমরা তদন্ত কমিটি এগিয়ে যাচ্ছে। সুপারিশের ভিত্তিতে আমরা কিছু কাজও করেছি। আমরা ইতিমধ্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাথে চুক্তি করেছি, MOU করেছি। অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তি ঠেকাতে চোরা শিকারী সহ মানুষের অবাধ যাতায়াত বন্ধ ও শুষ্ক মৌসুমে কঠোর নজরদারির দাবি সংশ্লিষ্টদের। এই ধরনের কর্মকর্তা যারা যুক্ত আছে এর সঙ্গে তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। গতানুগতিক তদন্ত করে শুধুমাত্র দায় সারলাম তাহলে কিন্তু এটা হবে না। বন বিভাগের কর্মকর্তারাই মামলা করছে, তারাই ইনভেস্টিগেশন করছে, যার ফলে দেখা যাচ্ছে যে একটা ভেস্টেড গ্রুপ যারা কাজ করছে এই সমস্ত দুর্বৃত্তায়নের জন্য তাদের ইন্টারেস্ট এখানে রক্ষা হচ্ছে, বনের স্বার্থ বা দেশের স্বার্থ কিন্তু এখানে রক্ষা হচ্ছে না। বনের 6,517 বর্গ কিলোমিটার অর্থাৎ প্রায় 66% বাংলাদেশের মানচিত্রের অংশ। বাকি 34 ভাগ পড়েছে ভারতে। জারিন অর্নি, যমুনা নিউজ। আবারও গাজা পুনর্গঠনের নামে ফিলিস্তিনিদের উচ্ছেদের মনোবাসনা ব্যক্ত করলেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বিস্তারিত পরিকল্পনার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। বলেন, গাজার নিয়ন্ত্রণ নিয়ে সেখানে মুক্ত অঞ্চল তৈরি করে আবাসন ব্যবসা করতে চান তিনি, আর সেজন্য অন্যান্য দেশে সরিয়ে নিতে হবে গাজাবাসীকে।
এমন পরিকল্পনাকে স্বাগত জানিয়ে ট্রাম্পকে ইসরায়েল ও ইহুদিদের অসাধারণ বন্ধু আখ্যা দেন নেতানিয়াহু। সারা বিশ্ব যখন গাজায় আগ্রাসন বন্ধের দাবিতে বিক্ষোভে উত্তাল, তখন ওয়াশিংটন সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেন তিনি। গাজা, ইরান, সিরিয়া সহ মধ্যপ্রাচ্যের নানা ইস্যুতে হয় আলোচনা। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে আবারও পুনর্গঠনের নামে গাজার নিয়ন্ত্রণ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। ফিলিস্তিনিদের অন্য দেশে সরিয়ে আবাসন ব্যবসার কথা বলে আরও একবার উস্কে দিলেন সমালোচনা। আমি মনে করি এটি আবাসন ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ একটি স্থান। যুক্তরাষ্ট্রের মতো একটি শান্তি বাহিনী গাজার নিয়ন্ত্রণ এবং মালিকানা নিলে ভালোই হবে। ফিলিস্তিনিদের বিভিন্ন দেশে সরিয়ে নিলে একটি মুক্ত অঞ্চল পাওয়া যাবে। প্রচুর দেশ রয়েছে যারা আগ্রহী, সেখানে প্রতিদিন মানুষ হত্যা করা হবে না। যথারীতি মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনার প্রতি সমর্থন জানান বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা সংস্কারের দোহাই দিয়ে বাসিন্দাদের উচ্ছেদের পক্ষে সাফাই গাইলেন তিনিও। আমরা গাজাবাসীকে অবরুদ্ধ করে রাখিনি, তারা যেতে চাইলে কয়েকটি দেশ তাদের গ্রহণে আগ্রহী। এটি সঠিক হবে, কেননা গাজা পুনর্নির্মাণে অনেক সময় লাগবে, আর এ সময়ে তারা বিকল্প বেছে নিতে পারে। গাজার অন্তত 21 লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বক অন্যত্র সরিয়ে নেওয়ার মার্কিন পরিকল্পনাকে কয়েক সপ্তাহ আগেই প্রত্যাখ্যান করেছিল আরব লীগ সহ মুসলিম দেশগুলো। অনিক রহমান, যমুনা নিউজ।